দেশের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন সোলজার যখন নিজের চোখের সামনে তার গর্ভবতী স্ত্রীকে খুন হতে দেখে তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে। জন নামের এক স্পেশাল ফোর্সের কমান্ডোর সাথে ঠিক এমনই ঘটে যখন টপ সিক্রেট মিশনের প্রতিশোধ নিতে কিছু বিদেশি কিলার তার বাড়িতে হামলা করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো খুনিদের খুঁজতে গিয়ে সে জানতে পারে এই হামলার পেছনে বাইরের কোনো শত্রু নয়, বরং তার নিজের দেশেরই কিছু দুর্নীতিবাজ নেতার হাত রয়েছে। সিস্টেমের বেইমানি আর পলিটিক্সের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে একজন নিঃশব্দ সোলজার কিভাবে একাই পুরো আন্ডারওয়ার্ল্ডকে ধুলোয় মিশিয়ে দেয় তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। মিস্ট্রি, ষড়যন্ত্র আর সেই লেভেলের সার্ভাইভাল অ্যাকশনের গল্প নিয়ে আজকের আমাদের মুভি উইদাউট রিমোর্স। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই জন কেলিকে, যিনি তার পুরো দলের নেতৃত্ব দিচ্ছিলেন। বর্তমানে তারা সবাই মিলে সিরিয়াতে একটি মিশন আছেন, কারণ তারা খবর পেয়েছেন যে সিআইএর একজন এজেন্টকে এখানে বন্দী করে রাখা হয়েছে। রুদ্ধশ্বাস এক অভিযানের মধ্য দিয়ে তারা সবাই সেই জায়গায় পৌঁছায় এবং ভয়ঙ্কর গোলাগুলির পর অবশেষে তারা সেই অফিসারকে বা এজেন্টকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার সময় এক চমকপ্রদ সত্য তাদের সামনে আসে। তারা জানতে পারেন যারা এই এজেন্টকে বন্দী করে রেখেছিল তারা সিরিয়ার কেউ নয়, বরং তারা হলো রাশিয়ার মিলিটারি। ইতিমধ্যেই জনের দল রাশিয়ার অনেক সেনাকে খতম করে ফেলেছে। এই সত্যটা জানতে পারার সাথে সাথেই জন প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সোজা গিয়ে রবার্ট রিটারকে প্রশ্নবিদ্ধ করেন, কারণ এই অপারেশনের খুঁটিনাটি সমস্ত তথ্য রবার্টের কাছেই ছিল। জন চরম ক্ষোভ নিয়ে তাকে বলেন, তুমি আমাদের আগে কেন জানাওনি যে এখানে রাশিয়ার মিলিটারি থাকবে? তোমার সঠিক তথ্যের অভাবেই আজ আমাদের দলের একজন সদস্যের প্রাণ হারাতে হলো। এই কথা শোনার পর রিটার বেশ নির্লিপ্তভাবে উত্তর দেন, এর বদলে যাই ঘটুক না কেন আমাদের কাজ যে কোনো মূল্যে সম্পূর্ণ হওয়াটাই আসল। এই কথা শোনা মাত্রই জন রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং রিটারকে জানে মেরে ফেলার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়েন। পরিস্থিতি ব্যাগতিক দেখে তার দলের বাকি সদস্যরা কোনো মতে জনকে থামায়। এরপর তারা সবাই আমেরিকায় ফিরে আসেন এবং এভাবেই সময় গড়িয়ে যায়। আমরা 3 মাস পরের একটি দৃশ্য দেখতে পাই। জনের বাড়িতে একটি সুন্দর পরিবেশে, যেখানে তার গর্ভবতী স্ত্রী প্যাম রয়েছে। খুব শীঘ্রই প্যাম একটি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে, যার কারণে জন এখন ভীষণ আনন্দিত। তাদের বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছে এবং জন সিদ্ধান্ত নিয়েছে যে সে খুব তাড়াতাড়ি নেভি সিল থেকে অবসর নেবে। কিন্তু ঠিক তখনই গল্পের এক অশুভ ছায়া নেমে আসে। আমরা নেভি সিলের আরেকজন এজেন্টকে দেখতে পাই, যে সিরিয়ায় সেই অপারেশনে জনের সাথে উপস্থিত ছিল। বাড়ি থেকে বের হওয়া মাত্রই একটি দ্রুতগামী গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। এরপর আমরা আরও একজন এজেন্টকে দেখতে পাই, যাকে প্রকাশ্যে দিবালোকে রাস্তার মাঝখানে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় এবং এই লোকটিও সিরিয়ার ওই মিশনে যুক্ত ছিল। দৃশ্যপট আবার জন এবং তার স্ত্রীর দিকে ঘুরে যায়। জন তার স্ত্রীকে পিঠে হাত বুলিয়ে পরম আদরে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তাদের অনাগত কন্যা সন্তানকে নিয়ে জন নিজের স্বপ্নের কথা জানাচ্ছে এবং তার চোখে মুখে এক পৃথিবী সমান ভালোবাসা ফুটে উঠেছে। স্ত্রীকে পরম যত্নে ঘুম পাড়িয়ে দিয়ে জন নিচে নেমে আসে এবং হেডফোনে গান শুনতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত জনের বাড়ি বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় এবং নিজ শব্দে বাড়ির ভেতরে প্রবেশ করতে থাকে। নিমিষের মধ্যেই জনের সন্দেহ হয় যে বাড়িতে কেউ ঢুকেছে। সে তৎক্ষণাৎ নিজের বন্দুক বের করে চারদিকে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু তৎক্ষণে কয়েকজন দুর্বৃত্ত প্যামের ঘরে ঢুকে যায় এবং নির্মমভাবে প্যামকে গুলি করে দেয়। শুধু তাই নয়, প্যামকে গুলি করা লোকটি তার সাথে থাকা আরেকজন দুর্বৃত্তকে গুলি করে বসে। এর মধ্যেই জন সেখানে এসে পৌঁছায় এবং বাকি দুর্বৃত্তদের এক একে খতম করে দেয়। অবশেষে জন প্যামের ঘরের দিকে দৌড়ে যায়। সে দরজার কাছে পৌঁছানো মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসা লোকটি গুলি করে, কিন্তু সেই লোকটিও পাল্টা জনকে গুলি করে বসে। দুজনেই মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু জনের এখন নিজের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আহত শরীর নিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে তার স্ত্রীর কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে তার স্ত্রীর পুরো বিছানায় রক্তে ভেসে গেছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে জনের মুখে রাগ এবং কষ্টে ফ্যাকাশ হয়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর আমরা জনকে হসপিটালে দেখতে পাই, যেখানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অন্যদিকে ইউএস নেভি সিলের একটি মিটিং চলছে। সেখানে জানানো হয় যে তাদের 3 জন এজেন্ট ইতিমধ্যে খুন হয়েছে, যার মধ্যে জনের নামও সামিল করা হয়। আর এই 3 জনই সিরিয়ার এই অপারেশনে যুক্ত ছিল। জনের বাড়ি থেকে যে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে তারা সবাই ছিল রাশিয়ান। এর মানে পরিষ্কার, তারা প্রতিশোধ নিতে চাইছে এবং সেই কারণে এক একে সবাইকে হত্যা করছে। এবং মিটিংয়ে রবার্ট রিটার যখন এই সব কথা বলে বেরিয়ে যাচ্ছিলেন, তখন কারেন নামের একজন নারী এজেন্ট তার কাছে যান। কারেনও সিরিয়ার অপারেশনে ছিলেন
এবং তিনি জনের খুব ভালো একজন বন্ধু। ক্যারেন রিটার্ডকে বলেন, এবার আমাকে সত্য বলো, এখানে আসলে চলছে কি? রিটার্ড জবাবে বলেন, যা চলছে তা তো আমি সব বলে দিয়েছি। এই কথা শুনে ক্যারেন আরো রেগে গিয়ে বলে, তুমি প্রতিবারই সব জানো কিন্তু কিছুই বলো না। সিরিয়াতেও তুমি জানতে যে ওখানে রাশিয়ান মিলিটারি থাকবে, কিন্তু তুমি আমাদের জানোনি। আর এবার আমার মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো কিন্তু লুকাচ্ছ। কিন্তু তবুও রবার্ট কিছুই জানান না এবং সেখান থেকে চলে যান। কিছুদিন পর ক্যারেন হসপিটালে জনের সাথে দেখা করতে আসেন, কারণ জন এখন জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফেরার পর জনের প্রথম প্রশ্নই ছিল, আমার স্ত্রী কেমন আছে? ক্যারেন ভারী গলায় বলে, সে আর নেই। এই কথা শুনে জন ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে আর দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। তখন জন তাকে বুঝিয়ে বলে, আমি যখন ওই ঘরে ঢুকি তখন একজন লোক আগে থেকে মরে পড়েছিল, আর যে আমাকে গুলি করেছিল সে ওখান থেকে পালিয়ে যায়। আমার বিশ্বাস সে এখনো বেঁচে আছে। আমি শুধু জানতে চাই সে কে, আমাকে শুধু তার নামটা বলো। ক্যারেন বলে, আমি তার নাম জানি না, আর জানলেও তোমাকে বলতাম না। এই কথা বলে ক্যারেন সেখান থেকে চলে যান। ক্যারেন যখন তার অফিসে বসেছিলেন তখন তার সেক্রেটারি ক্লে সেখানে আসেন। ক্লে ক্যারেনকে জনের সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করেন এবং তাকে সিআইএর হেডকোয়ার্টারে আসতে বলেন। ক্যারেন সেখানে পৌঁছে দেখেন রিটার্ড জনের বাড়িতে পাওয়া মৃতদেহগুলো থেকে তথ্য সংগ্রহ করে এনেছেন। তিনি জানান যে ওই লোকগুলো সবাই রাশিয়ান ছিল এবং তিনি সেই লোকটির নামও জানান যে তাদেরকে আমেরিকায় পাঠিয়েছিল। এইসব বলার পর রিটার্ড ক্লেকে বলেন, আমার মনে হচ্ছে এই কেসটা আমাদের এখানেই বন্ধ করে দেওয়া উচিত। এই কথা শোনার পর ক্যারেন সোজা জনের কাছে পৌঁছান এবং ওই মৃত লোকগুলোর সমস্ত ডিটেলস জনকে দেন। জন সব দেখে বলে, এখানে তো শুধু 3 জনের লোকের তথ্য আছে, পালিয়ে যাওয়া সেই চতুর্থ লোকটি কোথায়? ক্যারেন জানান যে ওই লোকটির ব্যাপারে তারা কিছুই জানেন না, তবে তাদের জানা উচিত যে ওদেরকে আমেরিকায় কে পাঠিয়েছে। জন তখন বুঝতে পারে যে ওই লোকটির কাছে পৌঁছানো বেশ কঠিন। ক্যারেন জানান যে এখনও সবটা জানা যায়নি। এখন জন হসপিটাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই সে প্রথমে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ির চারপাশে শূন্যতা তাকে প্যামের কথা মনে করিয়ে দেয় এবং সে হাউমাউ করে কেঁদে ওঠে। এরপর সে তার লুকিয়ে রাখা অস্ত্রগুলো বের করে, কিছু টাকা গুছিয়ে নেয় এবং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। জন সে রাশিয়ান লোকটিকে খুঁজতে শুরু করে। অবশেষে জন তাকে একটি গাড়ির মধ্যে ধরে ফেলে। কোনো কিছু চিন্তা না করেই জন পুরো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই গাড়ির ভেতরে জন ঢুকে পড়ে এবং লোকটিকে চেপে ধরে বলে, আমাকে এখনই ওই চতুর্থ লোকটির নাম বলো। লোকটি হাসতে হাসতে বলে, তোমার স্ত্রীর মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী, কারণ তুমি যেখানেই যাও মৃত্যু তোমার পিছু পিছু যায়। এই কথা শুনে রাগে উন্মত্ত জন লোকটির কাঁধে গুলি করে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে লোকটি বলে, আমি নাম বলবো না, তুমি বরং আমাকে রাস্তায় গুলি করে মেরে ফেলো। কিন্তু জন ছাড়ার পাত্র নয়। অবশেষে প্রাণের ভয়ে লোকটি একটি নাম বলে, ভিক্টর রাইকভ। নাম জানার পর জন লোকটিকে সেখানে গুলি করে মেরে ফেলে। এরপর পুলিশ এসে জনকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। জেলে থাকা অবস্থায় ক্যারেন জনের সাথে দেখা করতে আসেন। তিনি জনকে বলেন, তুমি খুব ভুল পথে হাঁটছো, ওই লোকগুলো কখনোই জেল পর্যন্ত পৌঁছাতে পারতো না। জন তখন ক্যারেনকে জানায় যে তার কাছে এমন কিছু তথ্য আছে যা দিয়ে এই কেস সমাধান করা সম্ভব, কিন্তু সিআইএ যদি সেই তথ্য চায় তবে আগে জনকে জেল থেকে বের হতে হবে। এই কথা বলে জন নিজের সেলে ফিরে যায়। কিছুক্ষণ পর জন জেলের ভেতর কিছু রাশিয়ান লোকের কথাবার্তা শুনতে পায়। একজন লোক জনকে বাইরে আসার জন্য ডাকতে থাকে। জন বুঝতে পারে যে এখানে কোনো বড় বিপদ আসতে চলেছে, তাই সে বাইরে না গিয়ে ভেতরেই নিজেকে প্রস্তুত করতে থাকে। হঠাৎ জেলের অনেকগুলো সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করে। জন নিমিষের মধ্যেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে একা হাতে প্রচণ্ড মারধর শুরু করে। অবশেষে সে এক গার্ডকে ঝিমি করে বলে, সবাই যদি এখান থেকে বেরিয়ে না যায় তবে আমি একে মেরে ফেলবো। বাধ্য হয়ে সবাই বাইরে চলে যায়। ঠিক তখনই একজন লোক এসে জনকে একটি ফোন দেয় এবং বলে যে কেউ তার সাথে কথা বলতে চায়। জন ফোন ধরতেই ওপাশ থেকে ক্যারেন বলে, আমরা তোমাকে মুক্ত করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছি, তুমি কোনো ভুল কাজ করো না, আমরা তোমাকে এখান থেকে বের করে আনছি। এরপর জনকে সোজা ক্লে এর অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে রিটার এবং ক্যারেন উপস্থিত ছিলেন। তারা সবাই জনের কাছে জানতে চান তার কাছে কি তথ্য আছে। জন তখন চতুর্থ লোকটির নাম বলেন, ভিক্টর রাইকভ। এই নাম শুনে রবার্ট রিটার অবাক হয়ে বলেন, এই লোক তো অনেক আগেই মারা গেছে। তারা ভাবেন যে জনকে কেউ ভুল নাম বলেছে, কিন্তু এরপর তারা জনকে ভিক্টরের একটি ছবি দেখান এবং ছবি দেখে জন নিশ্চিত করে যে এটাই সেই লোক। তখন তাদের বিশ্বাস হয় যে ভিক্টর এখনো বেঁচে আছে। রিটার তাদের জানায় যে ভিক্টর কতটা ভয়ঙ্কর একজন মানুষ এবং সে খুব অল্প বয়স থেকেই আমেরিকা থেকে রাশিয়ার হয়ে কাজ করছে। তারা সবাই মিলে ভিক্টরকে ধরার পরিকল্পনা করতে শুরু করে। জন তাদের কথায় বাধা দিয়ে বলে, আমি এই টিমে লিড করতে চাই এবং এই মিশনে আমিও যাব।
প্রথমে কেউ রাজি না হলেও শেষ পর্যন্ত তারা জনের কথায় সম্মতি দেন। এরপর পুরো দল রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তাদের প্লেনটি রাশিয়ার আকাশ সীমা প্রবেশ করা মাত্রই কেউ একজন প্লেনের উপর ভয়ঙ্কর হামলা চালায়। প্লেনটি আছড়ে পড়ে গভীর পানিতে এবং সবাই ডুবতে শুরু করে। ধীরে ধীরে সবাই কোনো মতে পানি থেকে বেরিয়ে আসে, কিন্তু জন এখনও পানির নিচেই রয়ে গেছে, কারণ তাকে সমস্ত গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করে আনতে হবে। অনেকক্ষণ চেষ্টা করার পর জন পানির নিচ থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে সফলভাবে উপরে উঠে আসে। সবাই এক জায়গায় একত্রিত হওয়ার পর তারা আলোচনা করতে থাকে। তাদের সন্দেহ হয় যে রিটারই হয়তো এই হামলা চালিয়েছে, কারণ সে তাদের সাথে এই প্লেনে আসেনি। রিটার রাশিয়া এলেও আলাদাভাবে এসেছে। তাছাড়া সে এর আগেও সিআইকে এই কেস বন্ধ করতেও বলেছিল। ফলে সবাই নিশ্চিত হয় যে রিটার আবারও তাদের সাথে বেইমানি করেছে। তারা যখন রিটারের কাছে পৌঁছায়, দেখতে পায় যে সে অনেকগুলো লোকের সাথে দাঁড়িয়ে কিছু টাকা লেনদেন করছে। এই দৃশ্য দেখে সবার রাগ আরও বেড়ে যায় এবং পুরোপুরি নিচ্ছে যে সেই তাদের ধোঁকা দিয়েছে, এবং জন রিটারকে আবারও মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। তখন রিটার শান্তভাবে বলেন, আমি ভেবেছিলাম তোমরা সবাই মারা গেছো, তাই আমি এদের সাহায্য নিয়ে ভিক্টরকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। উপস্থিত লোকেরাও নিশ্চিত করে যে রিটার ভিক্টরের খবর পেতেই এখানে চলে এসেছে। এই কথা শোনার পর জন রিটারকে ছেড়ে দেয় এবং পরবর্তী প্ল্যান কি তা জানতে চায়। পরের দিন রিটার সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ভিক্টরের থাকার কথা, কিন্তু জন সেখানে পৌঁছানোর পর নিজের দলকে পেছনে ফেলে চুপি চুপি সামনে এগিয়ে যায় এবং একটি দরজা লক করে দেয় যাতে কেউ তার পিছু নিতে না পারে, কারণ তাদের প্রটোকল অনুযায়ী ভিক্টরকে জীবিত ধরে নিয়ে যেতে হবে। কিন্তু জন চায় তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে এবং তাকে নিজের হাতে খুন করতে। জন ভিক্টরের মুখোমুখি হতেই বুঝতে পারে ভিক্টর আগে থেকে জানতো যে জন এখানে আসবে। ভিক্টর জনকে বলে, আমি তোমার স্ত্রীকে খুন করিনি, আমাকে তাকে খুন করতে বলা হয়েছিল। আর তুমি যার জন্য কাজ করো আমিও ঠিক সেই একই মানুষের জন্য কাজ করি, তাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি যদি নিজেকে দেশপ্রেমিক মনে করো তবে আমি একজন দেশপ্রেমিক এবং আমি যা করেছি তা একটি বৃহত্তর স্বার্থের জন্যই করেছি। কথাগুলো বলতে বলতে ভিক্টর ঘুরে দাঁড়ায় এবং জন অবাক হয়ে দেখে যে ভিক্টরের পুরো শরীর বোমা বাঁধা আছে আর তার হাতে একটি রিমোট। ভিক্টর হাসতে হাসতে বলে, ওয়াশিংটনে বসে থাকা লোকগুলোই শুধু আসল দেশপ্রেমিক নয়, আমিও একজন আসল দেশপ্রেমিক। এই কথা বলে সে ট্রিগার চেপে দেয়। এক বিশাল এবং প্রলঙ্কীয় বিস্ফোরণ ঘটে যাতে ভিক্টর টুকরো টুকরো হয়ে মারা যায়, তবে জন কোনো মতে প্রাণে বেঁচে যায়। বিস্ফোরণের শব্দ শুনে জনের সঙ্গীরা সেখানে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই সামনের বিল্ডিং থেকে দুজন স্নাইপার তাদের উপর বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। তাদের দলের একজন গুলিবিদ্ধ হয়ে মাঝখানে ছটফট করতে থাকে। স্নাইপাররা এমন নিকট টার্গেট করে রেখেছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। অনেক চেষ্টার পর তারা তাদের বন্ধুকে সেখান থেকে টেনে আনে এবং পাশের একটি দেওয়াল ভেঙে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। ততক্ষণে চারদিকে পুলিশে ভরে গেছে। ক্যারেন দ্রুত স্নাইপারদের বিল্ডিংয়ে পৌঁছায় যাতে তিনি তাদের খতম করতে পারেন এবং সবাই নিরাপদে বের হতে পারে। ক্যারেন যেমনি একজন স্নাইপারকে গুলি করতে যাবেন অমনি তার বন্দুক জ্যাম হয়ে যায়। শুরু হয় ক্যারেন এবং স্নাইপারদের মধ্যে এক মরণপ্রাণ লড়াই। শেষ পর্যন্ত ক্যারেন নিজে ছুরি দিয়ে সে স্নাইপারকে নির্মমভাবে হত্যা করেন। ততক্ষণে জন ও ক্যারেনের কাছে সেখানে এসে পৌঁছায়। তারা সবাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু নিচে চারদিকে পুলিশ গিজগিজ করছিল। এই অবস্থা দেখে জন বলে, আমি জানি এখান থেকে কিভাবে বের হতে হবে। আমি ছাদে যাচ্ছি এবং ওখান থেকে সব পুলিশের মনোযোগ ঘোরানোর চেষ্টা করব। ততক্ষণে তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাবে। ক্যারেন এটা শুনে বলে, আমরা তোমাকে একা ছেড়ে যাব না। জন দৃঢ় কণ্ঠে বলে, আমি সবার ভালো চাই, তোমরা যদি সবাইকে বাঁচাতে চাও তবে আমি যা বলছি তাই করো। এই বলে জন সোজা ছাদে চলে যায় এবং নিচের পুলিশদের উপর একের পর এক বোমা ছুটতে শুরু করে। এই ভয়ঙ্কর আক্রমণের ফলে সমস্ত পুলিশের মনোযোগ ছাদের দিকে চলে আসে এবং তারা সবাই ছাদের দিকে এগোতে থাকে। ঠিক সেই সুযোগে ক্যারেন সবাইকে একটি ভ্যানে বসিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ক্যারেন চলে যাওয়ার পরই আমরা দেখতে পাই যে ছাদে অগণিত পুলিশ চলে এসেছে এবং তারা জনের ওপর অবিরাম গুলির বর্ষণ করছে। তখন জন কোনো উপায় না দেখে ভেন্টিলেশনের সাহায্যে নিচে নেমে আসে। একের পর এক পুলিশকে খতম করতে করতে এসে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায়, কিন্তু এখানে আসতে আসতে জনের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ে। তার শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে। জন বুঝতে পারে চারদিকে পুলিশে ঘেরা, তাই স্বাভাবিকভাবে বের হওয়া অসম্ভব। কোন উপায় না দেখে জন সেখানে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটায়। নিমিষের মধ্যেই চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ে এবং তার সাথে সাথে পুরো ছাদ ধসে যায়। ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে অসংখ্য পুলিশ মারা যায়, আর পুলিশের ধারণা হয় যে জনও এর ভেতরে চাপা পড়ে মারা গেছে। এরপর রেস্কিউ টিম সেখানে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে জন অত্যন্ত চতুরতার সাথে
রাশিয়ান পুলিশের একটি পোশাক পরে নিয়েছে এবং সেই ছদ্মবেশেই সেখান থেকে বেরিয়ে আসে। কেউ তাকে চিনতেও পারে না। জন ধীরে ধীরে একটি ভ্যানের কাছে পৌঁছায় এবং সেই ভ্যান চালিয়ে তাদের সেফ হাউসে চলে আসে। সেফ হাউসে ক্যারেনের সাথে তার দেখা হয় এবং তারা সবাই মিলে সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। তারা একটি জাহাজের কাছে পৌঁছায় এবং পানিপথে সেখান থেকে রওনা দেয়। তখন জন একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার এরপর কি? আমি আমেরিকায় পৌঁছানোর মাত্রই ওরা আমাকে আবার জেলে ভরে দেবে, আর আমি কখনোই জানতে পারবো না যে এই সবের শুরু কে করেছিল। তখন রিটার জনকে বলেন, এই জাহাজের নিচে একটি ব্যাগে অনেক টাকা আছে, তুমি চাইলে সেই টাকা নিয়ে চিরতরে গায়েব হয়ে যেতে পারো এবং নিজের অসমাপ্ত কাজ শেষ করতে পারো, আর আমরা সবাই গিয়ে বলবো যে ওই অপারেশনের সময় তোমার মৃত্যু হয়েছে। এই কথা শোনার পর জন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এইভাবেই বেশ অনেকটা সময় কেটে যায়। একদিন জন হঠাৎ করে ক্লের সামনে এসে হাজির হয়। জনকে জীবন্ত দেখে ক্লে ভয় আর বিস্ময়ে চমকে ওঠে এবং বলে, তুমি এখনো বেঁচে আছো? জন শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি গোপনভাবে কাজ করছিলাম। এরপর জন ক্লে এর চোখের দিকে তাকিয়ে বলে, জানো, আমাদের নিজের সরকারেরই কিছু লোক আমার স্ত্রীকে খুন করেছে, আর তার সাথে সাথে রাশিয়ান অপারেশনে থাকা সমস্ত লোককেও তারা মেরেছে। এই মারাত্মক সত্যিটা শোনার পরও ক্লের মুখে কোনো রিয়েকশন দেখা যায় না। এই জিনিসটা খেয়াল করা মাত্রই জন এক লাফে ক্লের গলা চেপে ধরে এবং বলে, আমি জানতাম এই সব কিছুর মধ্যে তুমি জড়িত আছো। ক্লে হাসফাস করতে করতে বলে, না। তখন জন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, যদি তুমি সত্যি এতে জড়িত না থাকো তাহলে এই কথাটা শুনে চমকে উঠতে। এই কথা বলেই জন ক্লেকে সজোর আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই জন ক্লেকে নিজের গাড়িতে তুলে নিয়ে কোথাও একটা যাচ্ছে। ক্লে এর জ্ঞান ফিরতে জন তাকে বলে, আমাকে এখনই সব সত্যি বলো। ক্লে যখন কিছুই বলতে চায় না তখন জন তাকে হুমকি দিয়ে বলে, তুমি জানো আমরা কোথায় যাচ্ছি? আমি তোমার ফার্ম হাউসের ঠিকানা যাচ্ছি। আমি সেখানে গিয়ে তোমার স্ত্রী এবং তোমার মেয়েকে ঠিক সেইভাবে খুন করব যেভাবে তুমি আমার পরিবারকে খুন করেছিলে। তুমি যদি চাও তারা সুরক্ষিত থাকুক তবে এখনই সব সত্যি বলে দাও। বাধ্য হয়ে ক্লে সব সত্যি বলতে শুরু করে। সে বলে, তুমি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জিতেছিল? যাদের কাছে বেশি টাকা ছিল, আর সেই টাকা দিয়ে তারা বেশি বেশি অস্ত্র কিনেছিল। এরপর তারা যুদ্ধ জিতে নেয়। একটা বড় দেশের সব সময় একটা বড় শত্রুর প্রয়োজন হয়, আর আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো রাশিয়া। কারণ সোভিয়েত ইউনিয়নের নাম শুনলেই আমাদের দেশের মানুষ ভয় পায়। তাদের মনে হয় ওরা আমাদের হারিয়ে দেবে। কিন্তু জানো আজকের মানুষের সমস্যা কি? তাদের মনে হয় আমাদের অর্ধেক দেশে আমাদের শত্রু, আর তারা এমনটা ভাবে কারণ তাদের কাছে কোনো বড় শত্রু নেই। তাই আমরা তাদের একটি বড় শত্রু দিচ্ছি, এমন এক শত্রু যার নাম শুনলে তাদের মনে একটা ভয় কাজ করবে এবং তারা শত্রুর আসল মানে বুঝতে পারবে। সব সত্যি শোনার পর জন স্থির কণ্ঠে বলে, আমার স্ত্রীর নাম ছিল প্যাম। আমি চাই তুমি মরার আগে ওর নামটা একবার উচ্চারণ করো। এই কথা বলেই জন গাড়িটি নিয়ে সোজা ঝাঁপিয়ে পড়ে গভীর পানিতে। গাড়ির ভেতর হু হু করে পানি ঢুকতে শুরু করে। মৃত্যু ঠিক আগ মুহূর্তে ক্লে প্রেমের নাম নেয় এবং জন তার চোখের সামনে ক্লেকে পানির নিচে ঘুটঘুরে অন্ধকারে ডুবে মরতে দেখে। পরের দিশে আমরা দেখতে পাই জনের ফিউনারালের অনুষ্ঠান হচ্ছে। ফিউনারালের শেষ হওয়ার পর ক্যারেন যখন তার গাড়িতে এসে বসেন তখন বাইরে আমরা জনকে দাঁড়িয়ে থাকতে দেখি। এর মানে হলো জন এখনো এভাবেই ছায়ার মতো কাজ করবে এবং পুরো পৃথিবীর কাছে সে একজন মৃত মানুষ। এরপর আমরা দেখতে পাই রিডার সেই অডিও রেকর্ডিংটি সিআইএকে দিচ্ছেন, যেখানে ক্লে নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছিল, যার ফলে ক্লের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়। এই কাজটি করার পর রিটার সিআইএর কাছে শুধু একটি সাহায্য চান, জনের একটি নতুন আইডেন্টিটি এবং একটি নতুন পাসপোর্ট দেওয়া হোক। এরপর জন ক্যারেনকে বিদায় জানিয়ে নিজের নতুন পরিচয় নিয়ে দেশ ছেড়ে চলে যান। এইভাবেই আরো কিছু সময় কেটে যায়। কিছু সময় পর জন আবারও ওয়াশিংটনে ফিরে আসে এবং রিটার সাথে দেখা করে। সে রিটারকে বলে, আমি একটা নতুন দল তৈরি করার কথা ভাবছি, যেখানে অনেকগুলো দেশ থেকে সেরাদের সেরা এজেন্টদের সামিল করা হবে। এই কথা শুনে রিটার জিজ্ঞাসা করেন, আর এই টিমে লিড কে করবে? জন আত্মবিশ্বাসের সাথে মুচকি এসে উত্তর দেয়, আমি। আর ঠিক এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।